মন বাড়িয়ে ছুঁই। লিখেছেন ফাবিয়াহ মম। সঙ্গে আমি আছি মাহি। পর্ব সংখ্যা 2। ধাপে ধাপে চুলের বহর কাঁধ থেকে পিঠে, পিঠ থেকে কোমরে, কোমর থেকে সোজা হাঁটুর কাছে আছড়ে পড়তে মেহনুর ডিরেক্ট রুমে ঢোকে। আর দেখতে পেল না মাহতিম। তখনই সদ্বিদ ফিরে পেয়ে মুখ যেই নিচু করবে, অমনি কাজিনদের কৌতূহল দৃষ্টি ওকে অপ্রস্তুত করে দিল। মাহতিম শূন্য মুখে কয়েক সেকেন্ড চুপ থাকলে নিজেই নীরবতা ছেদন করে বলল, আমার মুখে কি সিনেমা চলছে? তোরা সিনেমা দেখছিস? তাকিয়ে আছিস কেন? পুরো 8 জন স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতেই হুট করে পেট ফাটা হাসিতে সবগুলো মেতে উঠল। ওদের হাসি দেখে আহাম্মক হয়ে গেল মাহতিম। লুটোপুটি খেয়ে হাসাহাসি করছে। এখন কী নিয়ে এমন হাসাহাসির কীর্তি হচ্ছে কিছুই বুঝতে পারল না ও। নীতির কথায় মাহতিম ক্ষুব্ধ ভঙ্গিতে চুপচাপ রুমে যেতে বাধ্য হলো। নীতি শুধু এটুকু বলেছিল, ভাইয়া মেহনুরকে ডাকি? এটুকু প্রশ্ন শুনেই মাহতিম যেন দারুণ লজ্জা এবং উটকো ইয়ার্কির কারণ হিসেবে অধমুখে বসে রইল। সুরাইয়া একটু আগে যে তামাশা করলো সেটা মনে উঠলেই গা রিডি করে ওঠে ওর। মাহতিম আঙিনায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। তখন কোত্থেকে যেন সুরাইয়া এসে উদয় হলে মাহতিমের সামনে একটা চিঠি বাড়িয়ে ধরল। ওর ঠোঁটের কোণে হাসির ঝলকটা দেখা যাচ্ছিল ঠিকই, কিন্তু মাহতিম তখন এতটাই আশ্চর্য হয়েছিল ফোনের ওপাশে জবাব দিতে একদমই ভুলে গিয়েছিল। সুরাইয়া কিন্তু থেমে নেই। সে বেহায়ার মতোই হোক বা ন্যাকামির জোরে চিঠিটা সুন্দর করে ধরে দাঁড়িয়ে আছে। এমন একটা ভাব যেন প্রেমিকের সামনে ভীষণ লজ্জায় হাবুডুবু খেয়ে মরে যাচ্ছে। মাহতিম আর ডানে বায়ে তাকায় না, এমন কণ্ঠে চেঁচিয়ে ওঠে তাতে মারাত্মক ভয় পায় সুরাইয়া। এরপর শুরু হয় কুরুক্ষেত্র এবং মাহতিমের বজ্রকণ্ঠ। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে মাহতিম এসব ভাবছিল, কিন্তু দরজার কাছে 3টা টোকা পড়তেই চোখ মেলে দরজার দিকে তাকালো। অমনি তড়াক করে বিছানায় উঠে হান্নান শেখকে ভেতরে আসার অনুরোধ করলো। হান্নান শেখের গায়ে সাদা লুঙ্গি ও ঘিয়ে রঙের পাঞ্জাবি পরিহিত ছিল। তিনি দরজায় 2 দ্বার রুদ্ধ করে পায়ে পায়ে বিছানার কাছে এসে বললেন, মাহতিম সহজাত হাসিতে কিছু বলার জন্য চনমনে ভাব প্রকাশ করলে হান্নান শেখ মৃদু হাসির সুরে বললেন, দাদু তুমি কি মাফ চাওয়ার জন্য ঠোঁট নাড়াচ্ছ? তাহলে সেটা করো না। আসলে আমার মেজ নাতনিটা একটু সোজা না, সে সবসময় সীমার বাইরে থাকতেই পছন্দ করে। দোষটা আসলে আমাদের মাহতিম দাদু, তোমার না। বৃদ্ধ হান্নানের নরম আচরণে কিছুক্ষণ চুপ করে থাকে মাহতিম। বৃদ্ধর পানে তাকিয়ে থেকে অদ্ভুত শ্রদ্ধায় মুগ্ধ হচ্ছিল সে। নীরবতার জালে ছিদ্র করে মাহতিম শান্ত সুরে বলে, দেখুন দাদু, এসব স্ক্রু ঢিলা মেয়ে মানুষকে একটু টাইট রাখবেন। আমি না হয় আপনার কাছের মানুষ, কিন্তু আমার জায়গায় যদি বাইরের কোনো দুশ্চরিত্র পুরুষ হতো তাহলে কিন্তু ব্যাপারটা খারাপের দিকে চলে যেত। আপনিও জানেন আর আমিও জানি একটা মেয়ের জন্য এমন অসভ্যতামে নিশ্চয়ই শোভা পায় না। তাছাড়া একটা ব্যাপার বুঝিয়ে বলুন তো দাদু, আপনার আরও 3টে নাতনি আছে, তারা তো এরকম করে না। শানাজ আমার চেয়ে ভালোই ছোট, তবেও নীতির সমবয়সী। ওর মধ্যে তো এরকম উগ্রপনা দেখিনি। সাবাও যথেষ্ট অমায়িক আচরণ করেছে। মেহনুর তো ছেলেদের সামনেই আসে না, তাহলে মেজ নাতনিটা এরকম কেন? কথাটুকু শুনে হান্নান শেখ চাপা ক্লেশে দৃষ্টি নিচু করল। ঠোঁটে ওনার হাসি জড়ানো থাকলেও কণ্ঠ কেমন নিষ্প্রভ ছিল। মাহতিম বৃদ্ধর অবস্থা যেন কিছুটা হলেও বুঝতে পারছিল, কিন্তু মুখে কিছু বলল না। হান্নান বুক ভর্তি নিঃশ্বাস টেনে সেটা সশব্দে ছেড়ে দিয়ে হালকা গলায় বলল, অতি আদরে বাঁদর হয়, কথাটা শুনেছ? মাহতিম প্রশ্ন শুনে উত্তরের জন্য হ্যাঁ বোধকে মাথা নাড়ালো। আর চোখে উত্তরটা জেনে হান্নান এবার স্পষ্ট করে বলল, মেজ বৌমা একটু বেশি আহ্লাদি। নিজের মেয়েকে একটু আলাদা বানাতে গিয়ে চরম অসভ্য বানিয়ে ফেলেছে। আমরা যখন ভুল করি তখন আমরা বকা খাই, আর সুরাইয়া তখন আদর পেত। তফাৎটা এবার বুঝেছ? যাই হোক, আজকের ঘটনা নিয়ে আমি নিজেই খুব লজ্জিত। লজ্জায় মাথাটা এভাবে কাটা যাবে ভাবতেও পারিনি। তা দাদু, তুমি এই বুড়োর মিনতিটুকু সম্মান হিসেবে রেখো। দয়া করে বাইরের কথা ভুলেও সাতকান করো না।
তাহলে নাতনিদের বিয়ে দিতে পারবো না। মাহতিম আশ্বস্ত সুরে হাসি দিয়ে বলল, একজনের জন্য 10 জনকে শাস্তি দিয়ে তো লাভ নেই দাদু। আমি এখানে মেহমান হিসেবে এসেছি, মেহমান হিসেবেই চলে যাব। মাঝের ঘটনাটুকু অবশ্যই ভুলে যাব, আপনি চিন্তামুক্ত থাকুন। সুরাইয়ার সেই ঘটনার পর মাহতিম একটু নিস্তার পেল, কিন্তু স্বস্তি পেল না একদম। বারবার মনের মধ্যে অলিখিত কথার মধ্যে কিছু অপ্রকাশিত উত্তেজনা যেন ঘুরঘুর করছে। চোখের সামনে না চাইতেও কিছু অদ্ভুত দৃশ্য ভেসে উঠছে। দুপুরের পর ঠিক বিকেলের দিকে বাইরে বেরোলো সে। রুমের বাইরে গিয়ে জানতে পারলো মাকে নিয়ে সবাই নাকি কাকে যেন দেখতে গিয়েছে। বাড়িতে একটা কাকপক্ষীও নেই বটে। মাহতিম বিরক্ত বোধ করছিল বলে ট্রাউজারের 2 পকেটে হাত বুঝিয়ে হাঁটছিল। বাড়ির প্রতিটি রুম সহ সব কিছু দেখার জন্য ছোট প্ল্যান করলো। মানুষের বাড়িটা বড্ড খাঁ খাঁ করছে এখন, চারপাশটা শুনশান হয়ে উদাস বিরাজ করছে। সাদা টি শার্ট এবং নেভি ব্লু ট্রাউজার পরে দক্ষিণ দিকের সাইডটায় চলে আসলো মাহতিম। সিঁড়ি দিয়ে উঠতেই শান্ত নয়নে সব কিছু দেখতে লাগলো। পা চালিয়ে হাঁটতে হাঁটতে শূন্য রুমগুলো দেখলো মাহতিম। তখনই সে বুঝতে পারলো এগুলো আসলে মেয়েদের রুম। যেহেতু বাড়িতে কেউ নেই, তাই স্বাচ্ছন্দ্যে তাদের রুমে ঢুকে 4 দেওয়ালের সূক্ষ্ম কারুকাজগুলো দেখছিল। কিন্তু বিধি যে অন্য কিছুর পরিকল্পনায় মত্ত ছিল সেটা কেউ জানত না। ভাগ্য যে এমন জায়গায় সুতো বেঁধে দিচ্ছিল যেটার জটটা আসলে খুলবে না। মাহতিম মুগ্ধ দৃষ্টিতে সব কিছু পরখ করতেই একদম কোণার দিকে দ্বিতীয় রুমটার সামনে চলে আসলো। দরজা তখন খোলা এবং পর্দা দুপাশে চাপানো ছিল। সে নিশ্চিন্তে মনে ভেতরে পা রাখতেই চোখ দুটো আকস্মিকভাবে স্থির হয়ে গেল। বুকের ভেতরে ভয়ঙ্কর যন্ত্রটা ক্ষিপ্র গতিতে ছুটতে লাগলো। ধুকপুক ধুকপুক করে 2 কানের নরম পর্দায় বুকের চাবুকাঘাত স্পষ্ট শুনতে পাচ্ছিল। কি হচ্ছিল নিজের সঙ্গে কিছুই টের পাচ্ছিল না সে। শুধু চোখ দুটো চুম্বকের মতো দৃশ্যপটে সেঁটে গেছে। ফুসফুসের এমন বেগতিকভাবে ক্রিয়ার জন্য কিছু বলার সাধ্য ফুরিয়ে গেছে। মাহতিম যে কখন রুমে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি একজন। সে রুমের ভেতরে সদ্য গোসল সেরে শাড়ি পরার কার্যে লিপ্ত ছিল। দরজার দিকে পিঠ দেওয়াতে খেয়াল করেনি একদম। আঙুলের ফাঁকে শাড়ির কুচি আবদ্ধ করে মাথা নুয়ে মগ্ন ছিল। গুছানো কুচিগুলো একত্র করে যেই শাড়ি তুলে পেটের কাছে গুজবে, এক পলকের জন্য আয়নার দিকে তাকায় মেহনুর। সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ চাউনিতে স্তব্ধ হয়ে যায় ও। চোয়াল ঝুলিয়ে হাঁ করে তাকালে অজান্তেই হাত ফসকে সাজানো গুছানো কুচিগুলো পড়ে যেতে লাগলো। শাড়ির কুচিগুলো ছেড়ে দিয়ে হতভম্ব হয়ে গেছে মেহনুর। আয়নার পানে দৃষ্টি দিয়ে বাকরুদ্ধ হয়ে আছে। মাহতিম কখন এসে দরজায় কাছে দাঁড়িয়েছে এটুকুও টের পায়নি সে। বুকটা ধরাস ধরাস করে কাঁপছে ও। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখের অবস্থাও পলকহীন। হঠাৎ থরথর করে কাঁপতে লাগলো মেহনুর। এমনভাবে নিঃশ্বাস নিতে লাগলো গলার কাছে শিরাগুলো স্পষ্ট রূপে দেখা যাচ্ছিল। খুবই অপ্রকৃতস্থ ভাবে নিঃশ্বাস টানছিল। মাহতিম এতক্ষণ মেরে দাঁড়িয়ে থাকলে মেহনুরের অমন দৃশ্য দেখে আকস্মিকভাবে সদ্বিদ ফিরে পেল। গায়ের প্রতিটি পশম কাটার মতো চিরচির করে ফুটছিল। এ কেমন দেখে ফেলল সে? মানে সে কি সত্যি একটা ভয়ানক কাজ করে ফেলেছে? এই কাজের শাস্তি কি আদৌ আছে? অদ্ভুত একটা অপরাধ বোধে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে এলো মাহতিম। রুমে ঢুকেই 2 হাতে ধাম করে দরজা লাগিয়ে রুদ্ধ দরজায় পিঠ লাগিয়ে দিল। ঠোঁট ভেদ করে শব্দযোগে বুক ভর্তি নিঃশ্বাস ছাড়তে লাগলো। 1 মাইল দৌড়ালেও বুঝি এমন করুণ অবস্থায় নিঃশ্বাস ছাড়ে না মাহতিম। কপালের উপর ঘামও রীতিমতো চকচক করতে লাগলো। নিজেকে শান্ত ও স্থির করতে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলল। কাটায় কাটায় 10 মিনিট পর ধীরে সুস্থে বিছানায় এসে বসলো। দৃষ্টি তখন ফ্লোরে রেখে স্তব্ধ ভঙ্গিতে বসেছিল। জীবনে অনেক মেয়েকে সে দেখেছে, যুবতী, নারী, বালিকা, সাবালিকা সবই সে দেখেছে, কিন্তু আজকের মতো অন্যমনস্কা উদাসিনী আগে কখনো দেখেনি। সেই রূপের কাছে দৃষ্টি আটকে যায়, সেই চোখের মাঝে যেন দিক হারিয়ে ফেলে, সেই ভঙ্গির মাঝে অভিভূত হতে হয় বারবার।
সাদা রঙের মাঝে গোলাপি রঙটা মিশালে যেমন রূপের দেখা মিলতে পারে, তেমনি গায়ের রং ছিল মেহনুরের। চোখের দৃষ্টি ছিল অতল স্পর্শে গভীরতম। ভ্রু দুটো ছিল সরু ও খুব সুন্দর। চোখ দুটোর পাপড়ি ছিল ঘন পাপড়িময় পল্লব। পলকের জন্য যখন চোখের পাতা বুজে আসে, তখন দেখা যায় রাজ্যের শ্রীযুক্ত অনন্য সৌন্দর্য। কম্পমান ওষ্ঠ দুটি কৃষ্ণচূড়া ফুলের মতো রক্তিম লাল। কৃষ্ণচূড়া ফুলের ওপর বাতাসের স্পর্শ লাগলে যেমন হেলে দুলে দুলতে থাকে, ঠিক তেমনি থরথর করে ঠোঁট দুটো কাঁপছিল ওর। মাহতিম অমন ভরা রূপের সৌন্দর্য দেখে তীব্র উৎকণ্ঠায় ছটফট করছিল। আকস্মিক আকর্ষণটা ভুলার জন্য তৎক্ষণাৎ সে চোখ বন্ধ করল। কিন্তু বেহায়া মনটা মস্তিষ্কের বিপরীতে কল্পনা করতে ব্যস্ত। কোনো কিছুই আর সঠিক কায়দায় ভাবতে পারল না। চিকন চিকন আঙুলগুলো সাদাটে শাড়িতে অসংখ্য কুচি করছিল। পেটের কাছে কুচিগুচ্ছ গুজাতে গিয়ে পেটের কাছটায় শাড়ি তুলেছিল। তুলেই যখন যথাস্থানে গুজবে, তখনই বাকরুদ্ধ হয়ে গেল মেহনুর। এদিকে মাহতিমের ভেতরটা তুফানের মতো লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। একের পর এক জলোচ্ছ্বাসের তীব্র ঝাপটা ভয়ঙ্করভাবে মনের উঠোনে আছড়ে পড়ছে। ঠোঁট ও চোয়াল বরফের মতো শক্ত হয়ে আছে। নিজেকে স্থির রাখা বড় দায় ছিল ওর জন্য। তবুও নিজেকে সংযত করে সেখান থেকে পালাতে সবসময় ছিল। কিন্তু মেহনুরের অবস্থা যে বেগতিক মাত্রায় খারাপ হয়ে যাচ্ছে, সেটা হয়তো মাহতিম জানে না। দাদাই ছাড়া অন্য কোনো পুরুষের সামনে যে মেয়ে আসতো না, আজ এমনভাবে একজন পুরুষের সামনে আসলো, সেটা সত্যিই লোমহর্ষক ঘটনার মতোই ছিল। মেহনুর তখন অবাক হতবাক নির্বাক হয়ে গেল। শাড়িটা পরার মতো মানসিকতা একেবারেই লুপ্ত হয়ে গেছিল। টিকটিক করে সময়ের স্রোত অনেকক্ষণ পেরিয়ে গেল। অনুমান করা না গেল বাইরে সাঁঝের আধার নেমেছিল। চতুর্দিক থেকে আল্লাহু আকবার ধ্বনিটা নির্জনতা ভেদ করে মূর্ছনার মতো ছড়িয়ে পড়ল। আজানের সুরে পুরোপুরি চৈতন্য ফিরে পায় মেহনুর। আবিষ্কার করে রুমের ভেতর ঘুটঘুটে অন্ধকার। লাইট জ্বালানো হয়নি, সেই সঙ্গে বাড়ির আনাচে কানাচে এখনও কেউ বাতি জ্বালায়নি। তার মানে এখনও কেউ বাড়ি ফেরেনি। অন্ধকারের মধ্যেই আন্দাজের সঙ্গে শাড়ি পরল মেহনুর। পিঠের ওপর আঁচল টেনে জবুথবু হয়ে ঢাকলো নিজেকে। অন্ধকার নিঃশেষ করে লাইট জ্বালিয়ে দিল সে। আধভেজা দরজার দিকে নজর পড়তেই বুকটা কাপড় চিপড়ে ফেলার মতো মুচড়ে এলো ওর। বয়সের গণ্ডি 16 পেরিয়ে 17 কোঠায় পা দিলেও ছোট থেকেই অন্তর্মুখী স্বভাবের মেয়ে ও। চঞ্চলতার স্বভাব মেহনুরের বড্ড অপছন্দ। একটু বুঝতে শিকার পর থেকেই কম কথা বলে। প্রয়োজনীয় আড্ডাটা দাদা ভাইয়ের সাথেই বেশি দেয়। বেশিরভাগ সময় বিভিন্ন লেখকের বই পড়তে পড়তে চলে যায়, তবে বাকিটুকু সময় পড়াশোনার জন্য খাটায়, আর প্রয়োজন মতো মা ও বড় মার সাথে রান্নাঘরে চলে যায়। মেহনুর নিজেকে চূড়ান্তভাবে শান্ত করে চুপচাপ বাইরে পা রাখল। ডানে ও বামে ভালো মতো দেখে নিয়ে সিঁড়ি ধরে নিচে নামলো। আঙিনায় দাঁড়িয়ে ওদের ঠিক বিপরীতে দিকের দোতলার দিকে তাকালো। কেবল একটা রুমে লাইট জ্বলছে সেখানে, বাকি সব রুম অন্ধকার। মেহনুর পরপর দুটো ঢোক গিলে আঙিনার বাতিটা জ্বালিয়ে দিল। একইভাবে সিঁড়ির বাতি, উঠোনের দিকে বাতি, বড় 3 বোনের রুমেও বাতি জ্বালিয়ে রান্নাঘরের দিকে চুলায় চায়ের পানি চড়ালো। দাদাভাই মসজিদ থেকে ফিরেই চায়ের জন্য অপেক্ষা করবে, কিন্তু আজ দাদাভাইয়ের সাথে কিভাবে আড্ডা দিবে? সেই পুরুষোচিত দৃষ্টির কবলটা কিভাবে মুখ ফুটে বলবে? এটা অসম্ভব, বলাই যাবে না ওর পক্ষে। রাতের দিকে খাবার পর্ব হলো, কিন্তু মাহতিম খেতে এলো না। অনেকবার ডাকা সত্ত্বেও মাহতিম খাবারের জন্য রাজি হলো না। মেহনুর অতিথির জন্য রুমের ভেতরে খাবার নিয়ে দিত, কিন্তু আজ যে প্লেটের ভাত পলিথিনে পুরে গোয়ালের গরুকে খেতে দিয়েছে সেটা কেউ জানে না। ভাতের একটা কণাও গলা দিয়ে নামবার জো নেই দুজনের। চোখ বন্ধ করলে এখনও সেই দৃশ্য ভেবে গা শিউরে ওঠে। রাতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ল সে, কিন্তু ঘুম এলো না একটুও।
খোলা জানালার বাইরে আবদ্ধ হওয়া চোখ দুটো অশ্রুতে টলমল করে বর্ষণ হচ্ছিল, নীরবে নিভৃতে আড়ালে অপ্রকাশে। চুপি চুপি নিঃশব্দে বাঁধ ভাঙা কান্নায় মেহনুর ঠোঁট কামড়ে কাঁদছিল। নিজেকে কড়া নিয়মে রেখেছে এতদিন, কঠোরভাবে সেসব নিয়মকানুন মেনেছে। আজ বাতাসের মতো এক ঝটকায় সব কিছু শেষ হয়ে গেছে। অন্যদিকে বুকের ভেতর হাঁসফাঁস করছে মাহুতিমি। জীবনের এমন পর্যায়ে এসে কখনো পস্তাতে হবে ভাবতেও পারেনি সে। ঘন্টার পর ঘন্টা সময় চলে গেলে নীতির রুমে সব কাজিন সহ বন্ধুদল আলোচনায় বসে। কয়েক ঘন্টার ব্যবধানে মাহুতিমের অবস্থা এমন কেন হয়েছে সেটাই ভেবে পাচ্ছে না ওরা। নীতি বোনদের মধ্যে বড় হলেও বুদ্ধিতে সবার বড়। সৌভিক বন্ধুদের মধ্যে সবচেয়ে হারামি হলেও কাজের বেলায় ন্যায়নিষ্ঠ। নীতি ও সৌভিকের কাছে ব্যাপারটা উদ্ভট লাগলো এবং তখনই প্ল্যান করলো সোজাসাপটা মাহুতিমকে জিজ্ঞাসা করবে। সব কিছু ঠিকঠাক মতো ভেবে সবাই মাহুতিমের রুমে এসে বসে, ঘেরাও করে ধরে মাহুতিমকে। সবার প্রথম নীতি প্রশ্নটা করে, ভাই তোমার কি হয়েছে বলবা? তুমি যে মুখে তালা লাগানোর মানুষ না, এটা আমরা সবাই জানি, কিন্তু তোমার যে কিছু একটা হয়েছে এটা অন্তত আমি বুঝে গেছি। বলো না ভাইয়া, কি নিয়ে টেনশনে আছো? টি শার্ট পরুয়া মাহুতিম চুপ করে রইল। পাশ থেকে সাবির সোজাসুজি প্রশ্ন করলো, আমরা যাওয়ার পর নির্ঘাত কিছু হয়েছে ভাই? আই অ্যাম ড্যাম শিওর। তুমি তো বিন্দাস মুডে ছিলা, আমরা আসতে না আসতেই তোমার কি হলো? সবাই যখন দফায় দফায় প্রশ্নে জেরায় ফেললো তখন সত্যিই রাগ চলে আসলো ওর, কিন্তু নিজেকে ধাতস্থ করে শান্তরূপে পরিস্থিতি সামাল দিয়ে স্বাভাবিক দৃষ্টিতে বলল, আমি যা বলবো মায়ের কাছে লাগিয়ে দিবি না তো? সবাই একসাথে বলে উঠল, একদম না। মাহুতিম ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে গলা ভিজিয়ে নিল। দৃষ্টিটা সবার দিকে নিক্ষেপ করতে করতে শান্ত সুরে বলল, বাড়িতে কেউ ছিল না। নোট দ্য পয়েন্ট, বাড়িতে কেউ ছিল না। আমি হান্নান নানার বাড়িটা দেখার জন্য একা একা ঘুরছিলাম। যেহেতু বাড়িতে কেউ নেই তাই সবার রুমে ঢুকে কারণিক সজ্জা দেখছিলাম। বিশ্বাস কর, আমি ভাবতেও পারিনি দোতলা রুমটায় মেহনুর ছিল। ও আমাকে দেখে কেমন ডেঞ্জারাস রিয়াকশান দিয়েছে সেটা আমি ডিসক্রাইব পর্যন্ত করতে পারবো না। আমি তো নিজেই শকে ছিলাম। ও যে বাড়িতে আছে আমি এইটুকু পর্যন্ত জানতাম না। জানলে আমি জীবনে ওর রুমে যেতাম না। সাচ লাইক এ ট্যারিফিক লুক আমার এখনও চোখে ভাসছে। মাহুতিমের কথা শুনে সবাই হাঁ করে নিজেদের মধ্যে চাওয়াচাই করলো। সবাই সংকুচিত দৃষ্টিতে ঢোক গেল। মেহনুরের সাথে প্রথম সাক্ষাৎ হয়ে গেছে ভেবে নীতি খুশি হলেও সেটা মাহুতিমের চেহারা দেখে প্রকাশ করল না। সাবির চোখের ইশারায় সিয়ামকে ইঙ্গিতপূর্ণ কথাটা বোঝালো। সিয়াম কথাটা বুঝে মাথাটা হ্যাঁ সূচকে ঈষৎ নাড়িয়ে মাহুতিমের দিকে দৃষ্টি দিল। সরল কণ্ঠে বলল, দোস্ত, ইটস নর্মাল। তুই এত টেনশন করছিস কেন? তাছাড়া ওই ঘাওড়া মেয়ের জন্য তুই এমন আপসেট থাকবি? মাহুতিম দৃষ্টি তীক্ষ্ণ করে তাকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, হু ইজ ঘাওড়া? কি বললি তুই? সিয়াম চট করে কিছু বলতে যাবে অমনি মাথায় তড়াক করে চারটি খেলো। চারটিটা সৌভিক মেরেছিল। সিয়াম মাথায় হাত বুলাতে বুলাতে অকথ্য ভাষায় গালি দিতেই সৌভিকের ধমক খেলো। প্রীতি এতক্ষণ চুপ ছিল। সে হঠাৎ অন্যমনস্ক ভঙ্গিতে বলল, ভাইয়া একটা কথা জিজ্ঞেস করব? যদি সত্যি না বলো সোজা কাকিমার কাছে বিচার দিব। মাহুতিম ক্লান্ত ভঙ্গিতে নিঃশ্বাস ছেড়ে বলল, বলে ফেল। জননীর নামে থ্রেট দিতে যাস না। মা জননী শুনলে কি কাহিনী করবে আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি। সবাই উৎসুক দৃষ্টিতে টান টান উত্তেজনা নিয়ে প্রীতির দিকে তাকালো। ফারিন এমনভাবে তাকিয়েছিল যেন প্রীতির মুখটা চোখ দিয়েই গিলে খাবে। প্রীতি সেদিকে ধ্যান না দিয়ে বলল, মেহনুরকে দেখলে কি বুকে ধুকপুক হয়? মাহুতিম এমন উদ্ভট প্রশ্ন শুনে কিছু বলবে অমনি ওর মুখের কথা টেনে তো ক্ষুব্ধ স্বরে বলল, বা হয় বা, আরেকবার জিজ্ঞেস করিস তোরে থাপড়ায় ধুকপুকানি বুঝাম। বড় ভাইরে এসব প্রশ্ন করে 2 দিনের মাইয়া কেমনে সবার সামনে প্রশ্ন করে? হায় রে কপাল, কি দুনিয়া আসলো। ওই মাহুতিম, তুই তোর বোনগুলিরে টাইট দেস না কেন? শালা কেমনে ঠাস ঠাস কোয়েশ্চেন করতেছে। আমার বোন হইলে থাপড়ায়া কানসা ফাটাইতাম।
মাহতিম গম্ভীর হয়ে বসে থাকতেই তৌফের কথা শুনে হেসে ফেলল। হাসির ভঙ্গিতে তৌফের পিঠ চাপড়ে বলল, আমি ওদের এটাই শিখিয়েছি দোস্ত। কোনো প্রশ্ন আসলে হেটিস্টেট না করে সোজা আমাকে বলে দিতে। পেটে কথা রেখে লাভ কি? তাছাড়া প্রীতি এখন 20, শুধু শুধু ধমকাবো কেন? এবার প্রীতির দিকে তাকিয়ে শান্ত ভঙ্গিতে বলল মাহতিম, শোন প্রীতি, সম্ভাষণ। আমি ওকে দেখলে ধুকপুক ফিল করি না। ও তো আমার চেয়ে অনেক ছোট। ওর মতো পুচকির জন্য আমার হার্টবিট ফাস্ট হবে? বয়সের হিসেবটা একবার মিলিয়ে দেখ। সি শি ইজ টু মাচ জুনিয়র। এটা তো চলে না প্রীতি। তোর ভাইয়ের বয়স কি ভুলে গেলি? মাহতিমের কথা শুনে সবাই নীরবে তাকিয়ে রইল। এক হতাশার নিঃশ্বাস সবার বুক ঠেলে বের হলো তখন। কাজ ও দায়িত্বের চাপে মাহতিম যে 30-এর কোঠা পেরিয়ে ফেলেছে সেটা সবাই জানতো। মাহতিম হাসির সুরেই বলতে লাগলো, তোরা আমার লাইফটা যে সেটেল করতে চাচ্ছিস আমি জানি। আমি এটাও জানি তোরা পুরো ইনফরমেশন কালেক্ট করে এখানে আসার প্ল্যান করেছিস। যেই শুনেছিস এ বাড়িতে 4টা মেয়ে আছে আর সবাই বেশ সুন্দরী, তখনই তোরা চুপিসারে প্ল্যান বানিয়ে আমাকে টেনে আনলি। মা যেখানে আমার বিয়ের জন্য প্রেশার দিচ্ছে না, সেখানে তোরা এমন কাহিনী করবি ভাবা যায় না। আমি তো ভুলেও এখন কোনো গ্রামে আসতাম না। তোরা যদি চাপাচাপি না করতি আমি সত্যি আসতাম না, কিন্তু দয়া করে কাউকে আমার ঘাড়ে চাপাস না। ছুটিটা কাটাতে এসেছি, শান্তি মতো কাটাতে দে। আবার প্রফেশনাল লাইফে ব্যস্ত হয়ে পড়লে কবে আসবো জানা নেই। তোদের সব কটাকে আমি চিনি। সৌভিক, দেখ বন্ধু, তুই আমার 3 বছরের জুনিয়র হওয়া সত্ত্বেও আমাকে এনাফ বুঝিস। তোর সাথে আন্ডারস্ট্যান্ডিংটা এর জন্যই টিকেছে কারণ তুই আমার উপর কোনো বিষয় নিয়ে ফোর্স করিস না। প্লিজ দোস্ত, তোরা কেউ আমাকে এসব প্রেম বিয়েতে জোর জবরদস্তি করিস না। মন থেকে কিছু ফিল করলে এমনিই ওসবে ভিড়তে বাধ্য হব, কিন্তু মনের বিপক্ষে কিছু করা আমার জন্য পসিবল না। সৌভিক, তোফ ও সিয়াম কিছুক্ষণ চুপ থাকলো। মাহতিম ওদের সবার বড়, কিন্তু আচরণের দিক দিয়ে ততই যেন ওদের প্রিয়। সৌভিকদের সাথে এক এলাকায় পরিচয় এবং সেই থেকেই ওদের সঙ্গে খাতি। জীবনে আর কোনো ক্লোজ বন্ধু মাহতিম বানায়নি। অনেকগুলো কাজিন থাকা সত্ত্বেও নীতি ও প্রীতি দেশে থাকে, বছরে একবার দেশের বাইরে থাকে, বছরে একবার বাংলাদেশে আসে। এবারও ব্যতিক্রম হয়নি। সাবির, শামিক দুজনই ভাই বলতে অজ্ঞান। ফারিন আরও বেশি পাগল। মাহতিমের স্বভাবটা একরোখা হলেও ক্ষেত্র বিশেষে মাঝে মাঝে রেগে যায়। ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুললে যা হয়, মাহতিমের মধ্যে সেটাই দেখা যায়।